হ্যালো, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছি কিনা এবং শুনতে পাচ্ছি কিনা এটা প্রথমে একটু বলতে হবে। কথা শোনা যাচ্ছে কিনা এবং ঠিকঠাক দেখতে পাচ্ছি কিনা, লাইট ঠিকঠাক আছে কিনা। লেকচার 8, আইডেন্টিফিকেশন অফ পার্টস স্পিচ। যদিও ওই দিনই আলোচনা করে দেওয়ার কথা ছিল, কিন্তু আমাদের ক্লাস ডিউরেশন বেশি হয়ে যাওয়ার কারণে আমরা ওই দিন শেষ করি না। আজকে ইনশাল্লাহ কথা বলবো। MH আছে, তারপরে আমাদের কি আছে, নীলয় সরকার ভালো আছি, শেখ মৌসুমী ভালো আছি, রেজওয়ানা বান্দা হাজির, ওকে থ্যাংক ইউ, আফসানা সঞ্জিদা মাসুম। সাউন্ড কম থাকার অন্যরা বলেন তো একটু সাউন্ড কম আছে কিনা। মানে আমি একটু মানে একটু স্লোলি কথা বলছি। সাউন্ড ঠিক আছে? এখন সাউন্ড ঠিক আছে কিনা অন্য সবাই একটু বলেন, সাউন্ড ঠিক আছে? কেমন আছেন? ভালো আছি মজুমদার। হ্যাঁ, সাউন্ড একটু আগে আমি কথাই একটু মানে বলছিলাম, স্লোলি বলছিলাম। এখন ঠিকঠাক আছে কিনা? আরে আপনার ঠিক আছে, কারো কারো আবার সাউন্ড কম দেখাচ্ছে, দু একজনের ভিতরে। ঠিক আছে সাউন্ড, যাদের কম আছে তাদের ওই জায়গায় কম, এই জায়গায় বাকিদের ঠিক আছে, সাউন্ড ঠিক আছে। সবাই একটু কমেন্ট করেন তো ভাই যে সাউন্ড ঠিকঠাক আছে কিনা। সাউন্ড ঠিকঠাক আছে। প্রথমে আমি একটু 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 স্লোলি কথা বলছি, বা খুবই মানে কথা বলছিলাম, এই কারণে। অলোকে ভাই ভালো আছি, নাজিম ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ। অন্তু, তারপরে আমাদের আরো নাজিম, ওকে, হ্যাঁ ওকে। খাদিজাতুল কুবরা মনে হয় ক্লিয়ার, ওকে, সাউন্ড ওকে। ঈদ খাওয়া শেষ হয়নি এখনো? ঈদ কি এখনো খাওয়া শেষ হয়নি? সাউন্ড ঠিক আছে, ওকে। ঈদ কি এখনো খাওয়া শেষ হয়নি? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছি। নিশা না নিশি মনে হয়, ফারজানা ভালো আছি। সাউন্ড ওকে। আসসালামু আলাইকুম, ওকে। আরিফা, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ঈদ খাওয়া শেষ না গ্রুপের? এখনো অনেকের মনে হয় ঈদ খাওয়া শেষ হয়নি। 9টা বাজে ক্লাস এটা। আর আপনাদের যে মেজর সমস্যাটা হয়, কোনো কিছু জানার থাকলে আমি ক্লাসটা নেওয়ার পরে দেখবেন ইনবক্স ভরে গেছে এবং ফোন রিসিভ করতে করতে মেজাজ খারাপ হয়ে যাবে। মানে 10টা বাজার সাথে সাথে দেখবেন ফোন দেওয়া শুরু, যে ভাই ক্লাস হবে না। মানে ওই যে কোনো এক সময় করছে 10টা বাজে ক্লাস, যে ভাই আজকে ক্লাস হবে না, কেন ক্লাস করলো না, আজকে কেন ক্লাস হয়নি, এই টাইপের প্রশ্ন দেখবেন জর্জরিত অবস্থায় আছে। গ্রুপটা কেউ চেক করে না, মানে এটা খুবই দুঃখজনক ব্যাপার। আপনি একটা গ্রুপে আছেন, যে গ্রুপটার উদ্দেশ্যটা হচ্ছে আপনাকে, ইংরেজি গ্রুপে যারা আছেন তাদের উদ্দেশ্য হচ্ছে যে ইংরেজিটা সম্পূর্ণ আয়ত্তে নিয়ে আসা। ডুয়ার্টাই প্রাইমারি গ্রুপে যারা আছেন তাদের উদ্দেশ্য হচ্ছে বাকি সাবজেক্ট গুলো আয়ত্তে নিয়ে আসা। এবং দুইটার কম্বিনেশনে আপনাদের যে টার্গেটে পড়াশোনা করছেন টোটাল দায়িত্বটুকু নিয়ে আসে। এই জায়গায় যদি আপনার একটা গা ছাড়া ভাব থাকে, তাহলে আসলে আলটিমেটলি খুব বেশি মানে ফলপ্রসূ হবে বলে মনে হয় না। এটা খুবই বিরক্তিকর এবং খুবই কষ্টদায়ক। বিরক্তিকর শব্দটা বলবো না, খুবই কষ্টদায়ক। কারণ একই কথা যখন আমি গ্রুপে পোস্ট করবো, আবার ফোন দিয়ে যখন বলতে হয়, আবার ইনবক্সে যখন আবার রিপ্লাই দিতে হয়, আবার ইনবক্স না পাইলে আবার ওখানে যে কমেন্ট করেন, মেসেজ দিলে মেসেজ সিন করেন। মানে এটা সবার আগে গ্রুপটা চেক করলেই কিন্তু সকল প্রশ্ন উত্তর পাওয়া যায়। সুতরাং এই দিকটা আমরা একটু খেয়াল রাখবো। হ্যাঁ, পিডিএফ এর সাথে শীটের হুবহু মিল আছে কি? হ্যাঁ, পিডিএফ এর সাথে শীটের হুবহু মিল আছে। পিডিএফ আর শীট একই জিনিস।
হুবহু মিল থাকার কথা। যে কি স্টার্ট হয়েছে, এই যে একটু আগে কথা বললাম না, দেখেন এই যে একদম বার হয়েছে মেয়ের যে কি বাংলা কি স্টার্ট হয়েছে। আচ্ছা কি কেউ জানান দেখছেন? বললাম না যে খুবই আমাদের এই প্রজন্মটাকে নিয়ে আমি খুব উদ্বিগ্ন। আপনাদের এই প্রজন্মটাকে, আমিও যদি এই প্রজন্মের ভিতরেই পড়ি, কিন্তু আমি কিছুটা ভালো পাইছিলাম। মানে আমার প্রজন্মটা যখন মূলত শুরু হয় বা আমি যখন বেড়ে ওঠা শুরু করি, তখন কিছুটা মনে হয় ভালো পরিবেশ ছিল। মানে আপনাদের এই প্রজন্মের টোটাল পরিবেশই খারাপ। মানে আমাদের যেদিকে তাকাবেন এদিকে শুধু অশ্লীলতা, যেদিকে তাকাবেন সেদিকে অভদ্রতা, যেদিকে তাকাবেন সেদিকে বেহায়াপনা, যেদিকে তাকাবেন সেদিকে নির্লজ্জতা একদম ভরে পড়ে। এইখানে আপনি ভালো থাকা একটু কঠিন হয়ে যায়। তারপর আমরা একটু চেষ্টা করি, ঠিক আছে? বাংলা জিকে এবং ম্যাথ ক্লাস এখন শুরু হয়নি, বাংলা ক্লাস জিকে ক্লাস শুরু হয়ে গেছে। মানে রুটিন অনুসারে শনি সোম বুধে আমাদের বাংলা এবং জিকে ক্লাস হয়, এবং ম্যাথ ক্লাসটা এখনো শুরু হয়নি। ম্যাথ ক্লাস শুরু হওয়ার জন্য আমাদের যে বইটা দেওয়ার কথা ছিল এটা অনেকে কিনতে পারেনি, বইটা কিনে শেষ হলেও ইনশাল্লাহ কোর্স শুরু হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? এই বিষয়টা আমরা একটু খেয়াল রাখবো। আমরা প্রত্যেকেই যদি একটু অপরকে সহযোগিতা করি, তাহলে আমাদের মনে হয় কাজটা একটু সহজ হয়ে যায়। কেমন? আমরা আলোচনা যাই। বলা আছে হচ্ছে আমাদের কি আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। বলা আছে আমাদের আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। ওকে, ওকে। আমাদের এই যে লেকচার শীট 8, এটা বলা আছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। এটা নিয়ে আমরা একটু কথা বলতে চাই। এটা আমরা অন্য একটা নাম দিতে চাই। আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, এটা আমরা অন্য একটা নাম দিতে চাই। নামটা কি দিব সেটা আমি নোট ওপেন করে নিই, হ্যাঁ? আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই যে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, এটা বুঝতে অনেকের জন্য সমস্যা হয়ে যায়। আমরা মনে আছে নাউন এন্ড ডিটারমিনার যখন অধ্যায় পড়াইছিলাম, তখন ওইখানে আমরা বলার চেষ্টা করেছিলাম যে 5টা জায়গা থেকে প্রশ্ন হয়। 5টা জায়গা থেকে প্রশ্ন হয়। একটা হচ্ছে আমাদের কাইন্ডস অফ নাউন, একটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ নাউন, একটা হচ্ছে কাউন্টেবল নাউন উইথ ডিটারমিনার উইথ কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। 4 নাম্বারটা ছিল পজিশন অফ পার্টস অফ স্পিচ। 5 নাম্বারটা ছিল আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। পজিশন অফ পার্টস অফ স্পিচ আমরা লেকচার শীট 4 মনে হয় আমরা পজিশন অফ পার্টস অফ স্পিচ পড়েছি। পজিশন অফ পার্টস অফ স্পিচ বলতে যেটাকে বোঝানো হয়েছে ওইটা আমরা বিস্তারিত ওইখানে আলোচনা করেছি। 5 নাম্বার যেটা ছিল আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ আইডেন্টিফিকেশন অফ নাউন, এটাকে আমরা এই টোটাল অধ্যায়টাকে আমরা ফরমেশন অফ পার্টস অফ স্পিচ এই নামে আখ্যায়িত করতে পারি। আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ অবলিক ফরমেশন, এটা আপনার এই নামটা দিয়েই অনেক কিছু ক্লিয়ারিফাই হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, সাউন্ড ঠিক নাই। 1 মিনিট ওয়েট করেন, সাউন্ড এবার ঠিক থাকবে। ওয়েট 1 মিনিট। এবার দেখেন, এবার সাউন্ড ঠিকঠাক আছে। একটু বলেন তো এখন ঠিকঠাক আছে কিনা? এখন ঠিক আছে কিনা একটু বলেন। সাউন্ড ক্লিয়ার স্যার, ওকে। এবার একটু বলে, হ্যাঁ প্রথম দিন বা সেকেন্ড দিন মনে হয় সাউন্ডের এরকম একটা সমস্যা ছিল। হ্যাঁ, সাউন্ড ঠিক আছে এখন, ওকে। The formation of কেন বলছি আমরা FOR for MATION, formation of parts of speech, parts of speech এটা আমরা লিখবো। তার মানে প্রথম টাইটেলটা হবে
আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ অবলিক ফরমেশন অফ পার্টস অফ স্পিচ। ফরমেশন মানে হচ্ছে কোনো কিছু কিভাবে গঠন হয়, ফর্ম মানে FOR, দেখেন FORM, ফর্ম মানে হচ্ছে গঠন, ফরমেশন মানে হচ্ছে গঠন প্রক্রিয়া। ফরমেশন অফ পার্টস অফ স্পিচ মানে পার্টস অফ স্পিচ কিভাবে গঠিত হয়। তা আমরা এখানে পার্টস অফ স্পিচ কিভাবে গঠিত হয় এই জন্য 4টার গঠন ফরমেশন পড়বো। কয়টা ফরমেশন? 4টার ফরমেশন পড়বো আমরা। প্রথমেই নাউন, 2 নাম্বার পড়বো adjective অ্যাডজেক্টিভ, 3 নাম্বার পড়বো অ্যাডভার্ব, 4 নাম্বার পড়বো ভার্ব। এই অধ্যায়টা সম্পর্কে আমাদের যদি একটু ধারণা হয়, অধ্যায়টা সম্পর্কে যদি প্রথমে আমরা একটু ধারণা নেই যে আমরা এই অধ্যায় মূলত পড়বোটা কি। লেকচার শিট 8 এখান থেকে প্রশ্ন হয় আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, এটা আমরা না জেনে অনেকে ধরতে সমস্যা হতে পারে, আমরা ফরমেশন অফ পার্টস অফ স্পিচ পড়বো। তা ফরমেশন অফ পার্টস অফ স্পিচ মানে পার্টস অফ স্পিচ কি করে গঠন করা হয়, মানে ডানে বামে কোনো কিছু যোগ করে সাফিক্স অথবা প্রিফিক্স, উপসর্গ বা অনুসর্গ কিছু আছে না, এগুলো যোগ করে আমাদের কি করতে হয়, গঠন করতে হয়। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা ফরমেশন অফ পার্টস অফ স্পিচ আমরা জানি টোটাল 8টা পার্টস অফ স্পিচ আছে। কয়টা? 8টা। আমরা শুধু ফরমেশন জানবো 4টার। কয়টার জানবো? 4টার। একটা হচ্ছে নাউন, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, একটা হচ্ছে অ্যাডভার্ব এবং ভার্ব। এই 4টার ফরমেশন জানবো। বাকিগুলোর কোনো ফরমেশন ওইভাবে নেই এবং জানতে হয় না। বাকিগুলোর ওইভাবে ফরমেশন নেই এবং জানতে হয় না। ফরমেশন আছে মূলত আমাদের এই 4টার, এই জন্য আমাদের এই 4টার ফরমেশন জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, এইবার আমরা, এটা হচ্ছে আমাদের এই লেকচার শিটের মূল বক্তব্য। তার মানে আমরা প্রথম 4টা জিনিসের ফরমেশন জানবো, 4টা পার্টস অফ স্পিচের ফরমেশন জানবো। এটা হচ্ছে এই লেকচার শিটের মূল বক্তব্য। 1 নাম্বার আমরা একটু দেখার চেষ্টা করি। 1 নাম্বার যদি আমরা একটু দেখার চেষ্টা করি, বলছে আইডেন্টিফিকেশন অফ নাউন। কি বলছে বলেন তো? বলছে আইডেন্টিফিকেশন অফ নাউন। আইডেন্টিফিকেশনের জায়গায় আমরা কি লিখে দিব আমরা বলেন তো? ফরমেশন, FORMATION, ফরমেশন অফ নাউন। আইডেন্টিফিকেশন হয় কিন্তু অনেকের জন্য বুঝতে সমস্যা হয়। যেমন সিই থাকলে আইডেন্টিফাই মানে হচ্ছে কোনো কিছু নির্ধারণ করা, নির্ণয় করা। ফরমেশন মানে হচ্ছে কোনো কিছু গঠন করা, জাস্ট এতটুকু, আর কোনো পার্থক্য নাই। দেখেন নাউন দ্বারা কিছু নামকে বোঝায়, এগুলো হিউজ আলোচনা করছি। নাউনের শেষে দেখেন, ওয়ার্ডের শেষে, কোনো ওয়ার্ড এর শেষে যখন কি থাকে, সিই থাকে অথবা CY, শব্দের পরে যখন থাকে একটা ওয়ার্ড আমরা পরে লিখবো আমরা, অথবা TH থাকে অথবা TY থাকে অথবা TION থাকে অথবা SION থাকে অথবা MENT থাকে, NESS থাকে, হুড থাকে অথবা ডোম থাকে, যেমন শিপ থাকে, এইজ থাকে, CIDE থাকে, ওয়ার অথবা ইয়ার থাকে, তবে এই শব্দ, এই ওয়ার্ডগুলো নাউন হয়। মূল কথা হচ্ছে এখানে একটু ভুল আছে, নাউনের শেষে না, এখানে হচ্ছে ওয়ার্ডের শেষে। যে সকল ওয়ার্ড এর শেষে এই যে সাফিক্স গুলো থাকে, সাফিক্স এবং প্রিফিক্স, বাংলায় আমরা অনুসর্গ এবং উপসর্গ পড়ছি না, বাংলায় আমরা অনুসর্গ এবং উপসর্গ পড়ছি না। শব্দের পরে যখন কোনো কিছু যুক্ত করতে হয় এটাকে অনুসর্গ বলা হয়, এবং শব্দের পূর্বে যখন কিছু যোগ করতে হয় সেটাকে উপসর্গ বলা হয়। উপসর্গের ইংরেজি নাম হচ্ছে প্রিফিক্স, আর অনুসর্গের ইংরেজি নাম হচ্ছে সাফিক্স। তার মানে আমরা কোনো ওয়ার্ডের শেষে, যেমন আমরা একটা এক্সাম্পল লিখলাম, যেমন ফ্রি, FREE, ফ্রি। ফ্রি শব্দটা কি হয়ে গেল? একটা ওয়ার্ড, একটা ওয়ার্ড কিনা, ফ্রি শব্দের একটা ওয়ার্ড। কেন ওয়ার্ড? একদম বেসিক আলোচনা। FREE, এখানে 1 2 3 4টা লেটার আছে, 4টা লেটার মিলে একসাথে হয়ে একটা অর্থ প্রদান করছে, এই জন্য এইটা হচ্ছে কি বলতো, একটা ওয়ার্ড। এই ওয়ার্ডের শেষে যখন আমরা DOM যোগ করে দিলাম তখন এই ওয়ার্ডটা আমাদের কি হয়ে গেল? নাউন হয়ে গেল। এই ওয়ার্ডটা কি হয়ে গেল? নাউন হয়ে গেল। তার মানে কোনো ওয়ার্ডের শেষে যদি এই সাফিক্স গুলো থাকে, কোনো ওয়ার্ডের শেষে যদি এই সাফিক্স গুলো থাকে, তখন ওই ওয়ার্ডগুলোকে নাউন হিসাবে কনসিডার করতে হয়, ওই ওয়ার্ডগুলোকে নাউন হিসাবে কনসিডার করতে হয় বা নাউন হিসাবে আইডেন্টিফাই করতে হয়। আমি আশা করি বোঝাতে পারলাম। যেমন আমরা আরেকটা এক্সাম্পল যদি আমরা একটু দিই, যেমন স্টুডেন্ট, আমরা একটা এক্সাম্পল দিই, দেখুন স্টুডেন্ট, STUDENT, স্টুডেন্ট। স্টুডেন্ট হচ্ছে আমাদের একটা ওয়ার্ড, এই ওয়ার্ডের সাথে আমরা SHIP, শিপ যোগ করে দিলাম, স্টুডেন্টশিপ, ছাত্রত্ব, স্টুডেন্টশিপ। যখন শিপ যোগ করে দিলাম তখন নতুন একটা ওয়ার্ড হয়ে গেল এবং এটা নাউন হয়ে গেল ওয়ান। যেমন আমরা অ্যাকোমোডেট, যেমন TION থাকলে আমাদের কি শিখছি আমরা বলেন তো? TION থাকলে আমাদের সেটা কি হয়? নাউন হয়। তার মানে আমরা প্রথম যেটা দেখব যে এইটা একটু মুখস্থ রাখতে হবে আমাদের, এই সাফিক্স গুলো একটু মুখস্থ রাখতে হবে, যে এগুলো যদি থাকে তখন ওই ওয়ার্ডটা নাউন হয়। যদি আমরা বুঝে থাকি আমরা একটু করে ফেলি তো।
প্রোডাক্টিভিটি, একটা এক্সাম্পল করবো আমরা, বাকিগুলো আপনারা করবেন এখানে। একটা এক্সাম্পল 4 নাম্বারটা করে ফেলেন তো একদম সবাই। দ্য ওয়ার্ড প্রোডাক্টিভিটি, ITY, দেখেন TY আছে। দ্য ওয়ার্ড প্রোডাক্টিভিটি ইজ, 4 নাম্বার করেন। দ্য ওয়ার্ড প্রোডাক্টিভিটি the word productivity is তার মানে আমরা দেখতে পাচ্ছি যে প্রোডাক্টিভিটি TY অথবা ITY যদি কোনো কিছু থাকে সেক্ষেত্রে আমাদের সেটা কি হয় বলেন তো, আমাদের নাউন হয়। যেমন আরেকটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করব, কোয়েশ্চেন নাম্বার 7, ডোম, উইজডম, DOM, যদি ওয়ার্ডের শেষে ডোম থাকে সেক্ষেত্রে যেমন ফ্রিডম, উইজডম, তাহলে আমাদের সেটা কি হয় বলেন তো, নাউন হয়। কাইন্ডনেস, দেখেন কাইন্ডনেস, যদি এন শব্দের শেষে যদি কি থাকে, নেস, NESS থাকে, যদি শব্দের শেষে NESS থাকে তখন সেটা কি হয়, নাউন হয়। সুতরাং নাউন কোথায় রে বাপ, এই যে নাউন হয়। আচ্ছা, তারপরে আমরা আরেকটু দেখি ফ্রিকোয়েন্সি, CY, দেখেন একদম প্রথম যে অনুসর্গটা ছিল সেটাই, যেমন কি বলেন তো, CY এবং CE, ইন্ডিপেন্ডেন্স, CE এবং CY, যদি শব্দের শেষে যদি এইরকম কোনো কিছু থাকে সেটা কি হয়, নাউন হয়। যেমন অরফান এইজ, শব্দের শেষে যদি এইজ শব্দটা থাকে, যেমন প্যাসেজ, অরফান এইজ, এই শব্দগুলো কি বলেন তো, নাউন। আচ্ছা, এরপরে TY, গ্র্যাভিটি, দেখেন TY থাকলে সেটা কি হয়, নাউন। আমি আশা করে বোঝাতে পারলাম। NC লেখেন, নাউন ক্লিয়ার। NC নাউন ক্লিয়ার, দ্রুত লেখেন। NC নাউন ক্লিয়ার। কাইন্ডনেস সমান নাউন, এক্স্যাক্টলি। CY থাকলে নাউন হয়, এক্স্যাক্টলি। NC উইদাউট 5, একজন বলছে NC উইদাউট 5, চলেন। উইদাউট 5 কোনটা ভাই বলেন তো, 5 নাম্বার বুঝতে পারেননি কেন? বলছে গুডউইল, সুনাম, এই দুইটা মিলে একটা হয়েছে কম্পাউন্ড নাউন, গুডউইল, দুইটা ওয়ার্ড মিলেই হচ্ছে আমাদের একটা নাউন হয়েছে, নাউন। বুঝতে পারলেন? অ্যাডভার্ব হয়, ভার্ব হয়, প্রনাউন হয় না, গুডউইল দুইটা ওয়ার্ড মিলে কম্পাউন্ড নাউন পড়াইছিলাম, মনে আছে? দুইটা ওয়ার্ড মিলে একটা অর্থ, মানে একটা ওয়ার্ড হয়েছে। গুড একটা ওয়ার্ড, উইল হচ্ছে আর একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড মিলে একটা ওয়ার্ড। যেমন সুইমিং পুলটা কি, নাউন, গুডউইলটা কি, নাউন। ওকে, বলছে আইডেন্টিফিকেশন অফ অ্যাডজেক্টিভ, আমরা একটু লেখার চেষ্টা করবো। আইডেন্টিফিকেশন অফ অ্যাডজেক্টিভ, এর পাশে লিখবো ফরমেশন, FORMATION, ফরমেশন অফ অ্যাডজেক্টিভ। একটু দেখার চেষ্টা করবো কি কি থাকে। সাধারণত ওয়ার্ডের শেষে, ওই যে বলছিলাম ওইখানে ভুল আছে, সাধারণত নাউনের শেষে, এটা ঠিক আছে, সাধারণত ওয়ার্ডের শেষে, সাধারণত কোনো ওয়ার্ডের শেষে OUS এটা মুখস্থ রাখতে হবে, SIVE মুখস্থ রাখতে হবে, TIVE মুখস্থ রাখতে হবে, FUL মুখস্থ রাখতে হবে, ISS মুখস্থ রাখতে হবে, লাইক মুখস্থ রাখতে হবে, লেস মুখস্থ রাখতে হবে, সাম মুখস্থ রাখতে হবে, ICANTENT, লাইক দুইবার আসছে, IVLE, এভল, INGALARY। এরপরে ইডি, এরপর বলা আছে এন, নাউন প্লাস LY, অ্যাডজেক্টিভ, নাউন প্লাস AL, অ্যাডজেক্টিভ, নাউন প্লাস Y, অ্যাডজেক্টিভ। এই স্ট্রাকচারগুলো মুখস্থ রাখতে হবে। এই যে সাফিক্সগুলো বলা আছে এই সাফিক্সগুলো মুখস্থ রাখতে হবে। এই যে স্ট্রাকচারগুলো বলা আছে এই স্ট্রাকচারগুলো মুখস্থ রাখতে হবে। এখানে নাউন প্লাস AL না, এখানে ভার প্লাস AL, এখানে ভার প্লাস AL। এন নাউন প্লাস LY অ্যাডজেক্টিভ, তো এখানে ভার প্লাস AL, BER ভার প্লাস AL। যেমন রিমুভ প্লাস AL সমান সমান কি বলেন তো, রিমুভাল, রিমুভাল। এটা অ্যাডজেক্টিভ হয়ে গেল।
সরি রিমুভাল এটা নাউন হয়, এটা নিয়ে একটু কথা বলবো আমি, এটা নিয়ে একটু কথা, একটু ব্যতিক্রম লিখে রাখেন, ব্যতিক্রম, এটা ব্যতিক্রম, এটা ঠিকই আছে, এটা ঠিক আছে, একটু একটু দেখেন, এটা ঠিকই আছে, আমি অন্য অন্য কিছু বলার চেষ্টা করছি। নাউন প্লাস ট্রেডিশন প্লাস এল, এল যুক্ত থাকলে অ্যাডজেক্টিভ হয়, মানে আমি এই কথাটা আগে বলার দরকার ছিল কিন্তু সেখানে বলিনি। আর নাউন প্লাস এল এটা আমরা একটু দেখার অ্যাডজেক্টিভ হয়। আগে যেখানে ছিল আমাদের এইখানকার একটা জিনিস দেখেন, একটু মনোযোগ দিয়ে দেখেন, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হয় এবং গত প্রাইমারিতে পরীক্ষায় প্রশ্ন আসছে যে সাফিক্সে শব্দের শেষে যদি এ এল থাকে, শব্দের শেষে যদি এ এল থাকে তখন সেটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। শব্দের শেষে যদি এ এল থাকে তখন সেটা কি হয়? এ এল হয়। তবে এ এলটা থাকে কার পরে? নাউনের পরে থাকে। নাউন প্লাস এ এল থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়। আমি আমার আগের কথাটা উইথড্র করে নিচ্ছি, বার প্লাস এল থাকলে অ্যাডজেক্টিভ, এই কথাটা উইথড্র করে নিচ্ছি, এটা একটু আবার বলিয়ে না, আবার ইনবক্স করিয়ে না যায় তখন ক্লাসে এটা বলছেন। বলছি শব্দের শেষে সাধারণত, যেমন কালচার, খুব মনোযোগ দিয়ে দেখেন, কালচার, কালচার একটা শব্দ না, নাউন না? কালচার এর সাথে যখন আমরা এ এল যোগ করি তখন কি হয়? কালচারাল, তখন সেটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। যেমন ট্রেডিশন, টিআইও থাকলে কি নাউন হয়? যেমন ট্রেডিশন থেকে কি বলেন তো? ট্রেডিশনাল, অ্যাডজেক্টিভ হয়ে গেল। কিন্তু এ এল থাকলেই যে তখন সেটা আমাদের নাউন বা অ্যাডজেক্টিভ হয়ে যাবে বিষয়টা এরকম নয়, ব্যতিক্রমও হতে পারে। এই কারণে আমরা একটু লিখে রাখবো, আগের যে স্লাইডটা ছিল ফরমেশন অফ নাউনের শেষে এই নোটটা একটু দিয়ে লিখে রাখবো, এটা আমি তখন লিখতে ভুলে গেছি এবং এই এ এলটা দেখানোর পরে আমি এটা লিখতে চাইছিলাম। সাধারণত লিখবেন, সাধারণত, সাধারণত শব্দের শেষে এ এল থাকলে তা adjective অ্যাডজেক্টিভ হয়, কিন্তু ভার প্লাস এ এল সমান সমান নাউন হয়, নাউন হয়। যেমন এই যেমন উদাহরণগুলো লিখে রাখলাম। 1 নাম্বার রিমুভাল, রিমুভাল, অ্যারাইভাল, রিসাইটাল, অ্যাপ্রুভাল, প্রপোজাল, প্রপোজাল, রিনিউয়াল, সার্ভাইভাল, রিমুভাল, প্রপোজাল, অ্যারাইভাল, অ্যারাইভাল, রিসাইটাল, এরপর হচ্ছে অ্যাকুইটাল, লেখেন ACQUITAL, অ্যাকুইটাল। 1 2 3 4 5 6 7 8 আরেকটা ওয়ার্ড ছিল মনে পড়ছে না আমার। রিমুভাল, অ্যাপ্রুভাল, অ্যারাইভাল, প্রপোজাল, রিসাইটাল, রিনিউয়াল, সার্ভাইভাল, অ্যাকুইটাল, এই 8টা লিখে রাখেন। এই 8টা শেষে যদিও এ এল আছে তারপরে এরা নাউন। যদি লিখেন সাধারণত শব্দের শেষে এ এল থাকলে সেটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। এটা আমরা এই জায়গাটা থেকে দেখার চেষ্টা করেছি যে যদি এ এল থাকে, কোথায়? যদি এ এল থাকে তখন সে এই সাফিক্সটা থাকলে সাধারণত কি হয়? অ্যাডজেক্টিভ হয়। কিন্তু ব্যতিক্রম হয় যদি ভার প্লাস এ এল থাকে, ভার প্লাস এ এল থাকলে সাধারণত সেটা কি হয়? নাউন হয়। তা আমরা কিছু গুরুত্বপূর্ণ এক্সাম্পল, এই এক্সাম্পল গুলাই বিগত বছরগুলোতে পরীক্ষায় আসছে এবং মোস্ট ইম্পর্টেন্ট হলো গত প্রাইমারিতে রিমুভাল শব্দটা আসছে। ঠিক আছে, লেখা শেষ হলে আমরা একটু 2-1 ডান লিখে দিই। শীটের কত টাকা লাগে? এই যে অবান্তরিত প্রশ্নটা করলেন কেন? শীট নিজে নিজে প্রিন্ট করে নেন, যাদের সামর্থ্য আছে নিজে নিজে প্রিন্ট করে নেবেন, ঢাকা থেকে নেওয়ার দরকার নেই। আগামীকাল সকালে সকাল 9টা বা 10টার দিকে শীটের বিষয়ে বিস্তারিত দিয়ে দিব ইনশাল্লাহ। যারা পারেন নিজেরা প্রিন্ট করে নেবেন, ঢাকা থেকে নেওয়ার দরকার নেই। ওকে, এটা আমরা তাহলে দেখার চেষ্টা করলাম। আমরা বললাম কি, একটু দেখি আইডেন্টিফিকেশন অফ অ্যাডজেক্টিভ বা ফরমেশন অফ অ্যাডজেক্টিভের বেলায় আমরা 2টা জিনিস বলার চেষ্টা করলাম। কি বলার চেষ্টা করলাম? যে এই যে সাফিক্স গুলো আছে, এই যে সাফিক্স গুলো আছে,
এই সাফিক্স গুলো থাকলে সাধারণত আমাদের কি হয়, সেগুলো অ্যাজেটিভ হয়। তা আমাদের এই সাফিক্স গুলো সম্পর্কে ধারণা রাখতে হবে এবং মুখস্থ রাখতে হবে, এটা কোনো অল্টারনেটিভ কোনো ওয়ে নেই। আমরা দু একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। যে তোমার দ্য ওয়ার্ড প্রলিফিক ইজ অ্যান কি বলেন তো অ্যাডভার্ব, হোপফুল অ্যাডভার্ব, মানে কম্পালসিভ এসআইবি, দেখেন খুব এসআইবি অ্যাডজেক্টিভ। তারপরে বলছে আমাদের হোম বলছে হোম, HOME, হোম মানে কি বলতো নাউন। মনে রাখতে হবে নাউনের সাথে এলয় যুক্ত থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়, নাউনের সাথে এলয় যুক্ত থাকলে অ্যাডজেক্টিভ হয়। দেখেন এই যে এটা মাথায় রাখতে হবে, এই যে দেখেন নাউন প্লাস এলয়। আমরা অ্যাডভার্ব যখন পড়বো তখন আমরা দুটা জিনিস একটু লিখে দেবো ইনশাল্লাহ। নাউন প্লাস এলয়ের সাথে যখন সাধারণত এলয় যুক্ত ওয়ার্ডগুলো অ্যাডভার্ব হয়, কিন্তু নাউন প্লাস এলয় থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়, এটা মাথায় রাখতে হবে। আমরা অ্যাডভার্ব পড়ানোর সময় এটা লিখে দেবো ইনশাল্লাহ। আর দু একটা এক্সাম্পল করে দেখার চেষ্টা করি। হ্যাঁ, অ্যাডজেক্টিভ ফর্ম এটা একটু পড়ে ফেলবেন। যেমন হোমলি শব্দটা কি, ফ্রেন্ডলি শব্দটা দেখেন এদিক তাকান, ফ্রেন্ডলি শব্দটাকে দেখেন, ফ্রেন্ড FRIEND, ফ্রেন্ড মানে কি নাউন না? নাউনের সাথে এলয় যুক্ত করলে সাধারণত সেটা কি হয়, অ্যাডজেক্টিভ হয়। ফ্রেন্ডলি শব্দটা এই জন্য অ্যাডজেক্টিভ। বাকিগুলো যেটা পারবেন আলহামদুলিল্লাহ, না পারলে যে কোনটার অ্যাডজেক্টিভ ফর্ম কোনটা এটা মুখস্থ করে ফেলবেন, কোনটার অ্যাডজেক্টিভ ফর্ম কোনটা এটা মুখস্থ করে ফেলবেন। ওকে, পরে আছে আইডেন্টিফিকেশন অফ ভার্ব, এটা আমরা একটু পরে পড়বো। আইডেন্টিফিকেশন অফ অ্যাডভার্ব এটা আমরা একটু পরে আগে দেখার চেষ্টা করবো, এটা একটু দেখবো। সাধারণত অ্যাডভার্বের শেষে এলয় যুক্ত থাকে, এটা আমরা পজিশন অফ পার্টস অফ স্পিচে যখন পজিশন অফ অ্যাডভার্ব পড়াইছিলাম তখন বলার চেষ্টা করছিলাম। একটা সেন্টেন্সের শেষে একটা সেন্টেন্সের ভার্বকে হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ এই চারটা দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। এবং বলার চেষ্টা করছিলাম অধিকাংশ শব্দই সাধারণত এলয় যুক্ত থাকে, অধিকাংশ অ্যাডভার্বই কি থাকে, এলয় যুক্ত থাকে। এবং দেখেন অ্যাডজেক্টিভ এর সাথে এলয় যুক্ত করে অ্যাডভার্ব গঠন করতে হয়, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। এলয় কার সাথে যুক্ত হইতে হয়, অ্যাডজেক্টিভ এর সাথে এলয় যুক্ত হইতে হয়। আর আমরা একটু আগে পড়ে আসছি কি, নাউনের সাথে এলয় যুক্ত থাকলে সেটা কি হয়, নাউনের সাথে এলয় যুক্ত থাকলে সেটা কি হয়, অ্যাডজেক্টিভ হয়। কিন্তু অ্যাডজেক্টিভ এর শেষে ওয়াই বা ওয়াই থাকলে এটা আপনারা একটু দেখবেন, বানানের নিয়ম, এটা আর কিছু না। এখানে আমরা একটা জিনিস একটু লিখে রাখবো, এরকম ভাবে, যেমন নাউন প্লাস AL সমান সমান অ্যাডজেক্টিভ, আবার ভার্ব প্লাস AL সমান সমান নাউন, আবার অ্যাডজেটিভ অ্যাডজেটিভ প্লাস LY সমান সমান অ্যাডভার্ব, আবার নাউন প্লাস LY সমান সমান অ্যাডজেটিভ। এই চারটা এক্সাম্পল। নাউন প্লাস AL সমান সমান অ্যাডজেটিভ কি করে হয়, যেমন TRADI ট্রেডিশন প্লাস AL সমান সমান ট্রেডিশনাল, TRADITIAL ট্রেডিশনাল, এটা হচ্ছে অ্যাডজেটিভ। ভার্ব প্লাস AL, যেমন এটা একটা এক্সাম্পল লিখবেন, রিমুভ প্লাস AL সমান সমান নাউন। আচ্ছা, অ্যাডজেটিভ প্লাস LY সমান সমান অ্যাডভার্ব, যেমন একটা অ্যাডজেটিভ SLOW, স্লো প্লাস LY স্লোলি সমান সমান অ্যাডভার্ব। নাউন প্লাস LY সমান সমান অ্যাডজেটিভ, যেমন মাদার MOTHER মাদার প্লাস LY সমান সমান অ্যাডজেটিভ, ADJECTIV। এটা লিখা হলে ডান লিখেন। এখানকার আমরা যেটা শিখলাম, সাধারণত অধিকাংশ শব্দের শেষে অ্যাডভার্বের শেষে এলয় যুক্ত থাকে, আর অ্যাডভার্বকে খুঁজে পাইতে হয় যাদের সাথে এলয় যুক্ত নাই, এগুলোকে খুঁজে পাইতে হয় ভার্বকে হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ দ্বারা। এখানে এই নিয়মের প্রশ্ন পাবেন। আর এখানে চারটা এক্সাম্পল লিখে দিলাম, চারটা রুলস লিখে দিলাম, যে অ্যাডজেটিভের সাথে এলয় যুক্ত করলে অ্যাডভার্ব হয়, কিন্তু নাউনের সাথে এলয় যুক্ত করলে অ্যাডভার্ব হয়, অ্যাডজেটিভ হয়। নাউনের সাথে এলয় যুক্ত করলে অ্যাডজেটিভ, এই জন্য চারটা এক্সাম্পল লিখে দিলাম। লিখছি, ওকে। নেক্সট, যেই এক্সাম্পলগুলো দেয়া আছে এগুলো বারবার একটু পড়ে ফেলতে হবে, তাই হবে। বলছে আইডেন্টিফিকেশন অফ ভার্ব অথবা ফরমেশন অফ ভার্ব। ভার্ব কি করে গঠিত হয়, একটু দেখবেন। সাধারণত ভার্বের শেষে কি থাকে বলেন তো, IFI, SE, ZE,
ISE, IZE, এই এই যে কয়টা সাফিক্স আছে, এই কয়টা সাফিক্স যুক্ত করে আমাদের কি হয়, ভার্ব গঠন করা হয়। একটু এক্সাম্পল দেখেন কি মানে কিরকম হয়। দেখেন অ্যাজেটিভ প্লাস ইএন সমান সমান ভার্ব হয় কি করে দেখেন, শর্ট এসএইচ ওআরডি, শর্টটা কি অ্যাজেটিভ না, এর সাথে ইএন যুক্ত করছে, তাহলে আমাদের অ্যাজেটিভ এর সাথে যখন আমরা ইএন যুক্ত করি, পৃথিবীর সব অ্যাজেটিভের সাথে না, যেগুলোর সাথে যুক্ত করা যায়, অ্যাজেটিভের সাথে ইএন যুক্ত করলে সেটা কি হয় ভাই বলেন তো, ভার্ব হয়, যেমন শর্ট এন্ড ভার্ব। আচ্ছা, এরপরে ইএন প্লাস অ্যাজেটিভ, দেখেন শিওর শব্দটা কি বলেন তো, অ্যাজেটিভ। এর পূর্বে আমরা যখন ইএন যুক্ত করছি, এখানে এন শিওর শব্দটা হচ্ছে আমাদের একটা ভার্ব হয়ে গেছে। যেমন এইবল শব্দটা হচ্ছে অ্যাজেটিভ, কিন্তু এন যুক্ত করার কারণে এটা ভার্ব হয়ে গেছে। যেমন লার্জ শব্দটা অ্যাজেটিভ, এর পূর্বে এন যুক্ত করার কারণে অ্যাজেটিভ। এখন বলছে যে ভাই পৃথিবীর সকল অ্যাজেটিভের পূর্বে এন যুক্ত করে দেই, না, যে কটা যুক্ত করা যায়, এখানে যে কটা দেয়া আছে এটা পড়বেন, আর নিচে যে কটা বিগত বছর আসে এটা পড়বেন, এর বেশি দরকার নেই। সেকেন্ড, আর ই প্লাস অ্যাজেটিভ, আর ই প্লাস অ্যাজেটিভ, দেখেন খুব মনোযোগ দিয়ে দেখেন, এই যে নিউ শব্দটা কি বলেন তো, অ্যাজেটিভ, এর পূর্বে যখন আর ই যোগ করেছেন রিনিউ, তখন সেটা ভার্ব হয়ে গেছে। ভাউন্ড শব্দটা কি বলেন তো, অ্যাজেটিভ, এর পূর্বে আর ই যুক্ত করার কারণে ভার্ব হয়ে গেছে। আচ্ছা, এরপরে দেখবেন অ্যাজেটিভ প্লাস আইএসি অথবা আইজেডি, এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন রিয়েলাইজ, ন্যাশনালাইজ, সোশ্যালাইজ, এটা খুবই গুরুত্বপূর্ণ, বুঝাইতে পারলাম? আচ্ছা, এরপরে আইএটি, যেমন ডিফারেন্সিয়েট, সাবস্টেন্সিয়েট, এভাবে আমাদের ভার্ব গঠন করা হয়। সেকেন্ড, নাউন প্লাস ইএন দ্বারা, কিছু এক্সাম্পল আছে নাউন প্লাস ইএন, যেমন স্ট্রেংথ শব্দটা কি বলেন তো, নাউন, শক্তি, এর সাথে যখন ইএন যুক্ত করে দিই তখন সেটা কি হয়, স্ট্রেংথেন, শক্তিশালী করা। যেমন লেন্থ, দৈর্ঘ্য, এটা কি বলেন তো, নাউন, যখন লেনদেন করে দিয়ে আমাদের ইএন যুক্ত করে দিই তখন কি, দীর্ঘায়িত করা, বুঝাতে পারলাম? আচ্ছা, নাউন প্লাস আইএফওয়াই, নাউন প্লাস আইএফওয়াই, নাউন প্লাস আইএফ, যেমন বিউটি, BEAUTY, বিউটি, আইএফওয়াই, তাহলে বিউটিফাই, বিউটি এর ভার্ব কি বলেন তো, বিউটিফাই। ঠিক তেমনি গ্লোরি এর ভার্ব কি বলেন তো, গ্লোরিফাই, গ্লোরি এর ভার্ব কি বলেন তো, গ্লোরিফাই। যেমন DE প্লাস নাউন, যেমন লাইট শব্দটা নাউন, তো এর পূর্বে ডিজু করেন ডিলাইট, ভার্ব হয়ে গেছে। ফর্ম শব্দটা নাউন, তো ফর্ম নিজে ভার্ব হয়, ডিফর্ম, ভার্ব হয়ে গেছে। বেইজ শব্দটা ভিত্তি, নাউন, তো ডিবেইজ মানে অবমাননা করা, ভার্ব হয়ে গেছে, বুঝতে পারলেন? নাউন প্লাস আইএস কি বলেন তো, সিম্পাথাইজ, আইডিয়ালাইজ, এক্স্যাক্টলি। ইএম প্লাস নাউন, পাওয়ার, দেখেন পাওয়ার নাউন না, এরপরে এই যোগ করেন এমপাওয়ার। বডি নাউন না, ইএম যোগ করে দেন এমবডি। এই জাস্ট এই যে কয়টা এক্সাম্পল দেয়া আছে এই জায়গায়, এই কয়টা এক্সাম্পল দেখবে, আর প্লাস হচ্ছে আমাদের এই বিগত বছরে যে কয়টা প্রশ্ন আসছে এখানে দেয়া আছে, এই কয়টা প্রশ্ন দেখেন, এর বাইরে কিছু দরকার নেই। তবে এই উদাহরণগুলো প্লাস হচ্ছে যে সাফিক্স কয়টা আছে, এই সাফিক্স কয়টা মুখস্থ রাখতে হবে। তার মানে আমরা এতক্ষণ আলোচনার ভিতরে আমরা দেখার চেষ্টা করলাম, এখান থেকে সাধারণত নাউন, অ্যাজেটিভ, অ্যাডভার্ব থেকে হয়, ভার্ব থেকে ওইরকম হয় না প্রশ্ন। তারপর আমরা একটু দেখে রাখবো, যেন আমাদের যেহেতু পূর্ণাঙ্গ মার্কস পাওয়ার ইচ্ছা নিয়ে ভর্তি হয়েছি। আইডেন্টিফিকেশন, নাউনে আমরা কিছু সাফিক্স বললাম, যে এই সাফিক্স গুলো দেখলে আমরা নাউন চিনবো। আইডেন্টিফিকেশন অফ অ্যাজেটিভে অথবা ফরমেশন অফ অ্যাজেটিভের কিছু সাফিক্স দেখলাম, যেখানে আমরা কিছু বললাম যে এই সাফিক্স গুলো দেখলে আমরা অ্যাজেটিভ বুঝবো। আর অ্যাডভার্বের বেলায় আমরা কি বললাম, যে সাধারণত ভার্বকে হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, এই চারটা দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। তবে অধিকাংশ অ্যাডভার্বের শেষে অ্যালয় যুক্ত থাকে, তবে অ্যালয়টা যুক্ত হতে হয় অ্যাজেটিভ এর পরে। আবার ব্যতিক্রম করে কি বললাম, যে যদি নাউনের পরে অ্যালয় যুক্ত থাকে তখন সেটা আবার অ্যাজেটিভ হয়ে যায়। লাস্টে আমরা বললাম যে ভার্ব থাকলে কি হয়, কি সাফিক্স যুক্ত থাকলে আমাদের ভার্ব হয়। এখানে যে কোটা আছে এটা আমি ব্যাখ্যা করার চেষ্টা করলাম, এবং আপনি শুধু বিগত বছরের কোশ্চেনটা পড়বেন। এর পরবর্তীতে আমাদের আরো কিছু এক্সাম্পল দেয়া আছে, যেটা আপনার পড়ার জন্য রাখা হয়েছে, এটা আপনি নিজে পড়বেন। এই যে দেখেন ফাদারলি, হ্যাঁ, এই যে ফাদার অ্যালয়, ফাদারলি অ্যাজেটিভ। ব্রাদারলি অ্যাজেটিভ। হোমলি অ্যাজেটিভ। ওয়ার্ল্ডলি অ্যাজেটিভ। প্রিস্টলি অ্যাজেটিভ। এটা একটু দেখবেন, বিগত বছরের প্রশ্নগুলো দেখবেন। বিগত বছরের প্রশ্ন 4টা অপশনই ব্যাখ্যা করা আছে,
বিগত বছরের 4টা অপশনে ব্যাখ্যা করা আছে, এটা একটু দেখার চেষ্টা করবে। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের ফরমেশন অফ পার্টস অফ স্পিচ এবং আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। এর ভিতরে আমরা একটা জিনিস দেখার চেষ্টা করেছি। এর ভিতরে আমরা যে নাউন অধ্যায়ে 2টা জিনিস বাদ দিছিলাম, আজকের এই লেকচারের মাধ্যমে নাউন অধ্যায়ে ওই 2টা বাদ দেওয়া জিনিস এটা আজকে কমপ্লিট হয়ে গেল। নাউনের অধ্যায়ে আমরা টোটাল বলছিলাম যে নাউন থেকে 5টা জায়গা থেকে প্রশ্ন হয়। এর ভিতরে একটা ছিল আমাদের পজিশন অফ নাউন, আর একটা ছিল আমাদের ফরমেশন অথবা আইডেন্টিফিকেশন অফ নাউন। চতুর্থ অধ্যায়ে বা চতুর্থ লেকচার শিটে আমরা পজিশন অফ নাউন পড়েছি, এবং আজকের লেকচার শিটে আমরা ফরমেশন অথবা আইডেন্টিফিকেশন নাউন পড়েছি। এই লেকচার শিটের মাধ্যমে 1 নম্বর অধ্যায়ে বা লেকচার শিট 2 তে আমাদের যেই গ্যাপটা ছিল এটা আমরা পরিপূর্ণ করে ফেললাম। এই পর্যন্ত ঠিকঠাক আছে কিনা? ক্লিয়ার? বিউটি শব্দটা নাউন, হ্যাঁ এক্স্যাক্টলি। ওকে, আপনাদের ব্যাচ ব্যতীত, হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ কথা বলি, আপনাদের এই ব্যাচ ব্যতীত সকল ব্যাচে 4টা লেকচার একদিনে পড়ানো হয়েছে, আপনাদের ব্যাচে 2 দিনে পড়ানো হচ্ছে। ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, এটা খুবই গুরুত্বপূর্ণ, লেকচার শিট 9। ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, লেকচার শিট 9, ইন্টারচেঞ্জ অফ পার্টস। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, লেকচার 1 থেকে দেখেন, লেকচার 1 থেকে শুরু করে লেকচার 10 পর্যন্ত শুধু পার্টস অফ স্পিচের উপরে খেয়াল করে দেখেন। ও মাঝখানে একটা বাদ গেছে মনে হয়, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বাদ দিলে মোটামুটি আমাদের 10 পর্যন্ত, মোটামুটি অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত শুধু পার্টস অফ স্পিচের উপরে। বোঝাতে পারলাম? লেকচার 1, 2 ছিল আমাদের 2 ছিল মনে হয় প্রোনাউনের উপরে, 3 নাম্বার ছিল প্রোনাউনের উপরে, 4 নাম্বার পজিশন অফ পার্টস অফ স্পিচ, 5 নাম্বার এটা, 6 নাম্বার নাম্বার এবং জেন্ডার। ওকে, ওকে। ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, এটার আবার কি? একটু আগে আমরা যেটা দেখলাম, কনসেপ্টটা দেখেন। ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ এটা আবার কি? একটু আগে আমরা 4টা পড়ছিলাম না, 4টা স্ট্রাকচার পড়ছি, 4টার ফরমেশন পড়ছি। একটা হচ্ছে আমাদের ফরমেশন অফ নাউন, একটা হচ্ছে ফরমেশন অফ অ্যাডজেক্টিভ, একটা হচ্ছে ফরমেশন অফ অ্যাডভার্ব, একটা হচ্ছে ফরমেশন অফ ভার্ব, তাই না? ওই লেকচার শিটে লেকচার 8-এ একটা ইন্ডিকেটর দেয়া আছে যে আমাদের একটা ওয়ার্ড নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, আবার ভার্ব হতে পারে। একই ওয়ার্ডের নাউন ফর্ম কি, অ্যাডজেক্টিভ ফর্ম কি, অ্যাডভার্ব ফর্ম কি, ভার্ব ফর্ম কি, এইটা নির্ণয় করার নামে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। এটা খুবই গুরুত্বপূর্ণ আপনার ইংরেজিকে বেসিকটাকে স্ট্রং করার জন্য, খুবই গুরুত্বপূর্ণ আপনার ভোকাবুলারিকে এনরিচ করার জন্য, খুবই গুরুত্বপূর্ণ। এবং আপনাদের যে শীটটা দেওয়া হয়েছে না আমার রিটেন ব্যাচে এখান থেকে 5 মার্ক থাকে একদম হুবহু। বিসিএস রিটেন ব্যাচে ঠিক এই এক্সাম্পলটা, এই লেকচার শিট 9-এর আগে শুধু ওদেরকে লিখে দেওয়া বিসিএস রিটেন, ঠিক এই লেকচার শিটেই দেওয়া হয়। এখান থেকে 5 মার্কস থাকে আপনার রিটেন এক্সামে। এবং প্রত্যেকটা পরীক্ষায় আপনি যখন প্রত্যেকটা পরীক্ষায় দেখবেন, প্রত্যেকটা পরীক্ষায় আপনার এই লেকচার শিট থেকে মিনিমাম 1টা বা 2টা প্রশ্ন থাকে, যদিও আমরা 5 নাম্বার ক্লাসে আমরা আগের ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছি যে কোনটাতে কি থাকে, আমি আবার বললাম গুরুত্ব দেওয়ার জন্য। তার মানে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ জিনিসটা কি আমরা বুঝতে পারছি। ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ হচ্ছে একই ওয়ার্ডের 4টা পার্টস অফ স্পিচ নির্ণয় করা। সংজ্ঞাটা বই পুস্তকে এইরকম না, কিন্তু আপনার ভিতরে সঠিকভাবে বোঝার জন্য এই ডেফিনিশন সবচেয়ে ভালো।
ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ একই ওয়ার্ডের 4টা পার্টস অফ স্পিচ নির্ণয় করা। এখন কিভাবে হয় চলো আমরা একটু দেখার চেষ্টা করি। কিভাবে হয় এখানে আমরা একটু দেখার চেষ্টা করি, খুব মনোযোগ দিয়ে দেখেন। একটা ওয়ার্ড আছে আর্গুমেন্ট, আর্গুমেন্ট যুক্তি বা বিবাদ। এই আর্গুমেন্ট একটু আগে দেখেন তো, মনোযোগ দিয়ে দেখেন তো, MENT যুক্ত করে থাকলে কি সেটা কি হয়? নাউন হয় না? আর্গুমেন্ট MENT যুক্ত থাকলে সেটা কি হয়? নাউন হয়। আর আর্গু শব্দের অর্থ হচ্ছে যুক্তি দেখানো। আর্গু এইভাল AVL থাকলে সেটা কি হয়? অ্যাডজেক্টিভ হয় না? অ্যাডজেক্টিভ হয়। আর অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত করলে সেটা কি হয়? অ্যাডভার্ব হয় না? আর্গুয়েবল, এই জন্য এর অ্যাডভার্ব। এখন প্রশ্ন হচ্ছে ভাই তাহলে এগুলো পড়ার কি দরকার? মানে আপনি কি জানেন আর্গুমেন্ট এর নাউন তো আমাদের আর্গু এর নাউন আর্গুমেন্ট না হয়ে আর্গুমেন্টেশনও হইতে পারতো, আর্গুমেন্টসও হইতে পারতো, কিন্তু এইটাই আপনাকে মুখস্থ রাখতে হবে যে আর্গু এর সাথে মেন্ট যোগ করলে আর্গুমেন্ট হয়, নাউন হয়, অন্য কিছু যোগ করলে নাউন হয় না। যে আর্গুমেন্টেশন হবে না, আর্গুমেন্টস হবে না, আর্গু ফাইভ মানে আর্গু কি আরো কি কি জানি ছিল, আর্গু ডোম আপনি করতে পারতেন, এটাও হয় না। আর্গু শিপ করতে পারতেন। নাউনেরতে অনেকগুলা সাফিক্স ছিল নাউন হওয়ার জন্য, কিন্তু আর্গু শব্দের সাথে শুধু ম্যান যুক্ত, ম্যানটাকে নিতে হবে, অন্য কিছু নেওয়া যাবে না। এইভাবে দেখেন প্রত্যেকটা ওয়ার্ডের 4টা করে ফর্ম আছে। যারা বিসিএস পরীক্ষা দিবেন, তাদের এই যে এইখানে যে কয়টা আছে এই প্রত্যেকটা পড়ে ফেলবেন। এটা মুখস্থ করার দরকার নেই। আপনি যখন যেমন অ্যাক্সিলারেট থেকে অ্যাক্সিলারেট দেখেন, আপনি একটু আগে বলি যুক্ত করছেন, দেখেন এটার কোনো অ্যাডভার্বই না, এটার কোনো অ্যাডভার্ব ফর্মই নেই। অ্যাক্সিলারেট এর সাথে এর কোনো অ্যাডভার্ব ফর্ম নেই। তার মানে আপনার এটা না জানা ছাড়া হয় নাই। যারা বিসিএস পরীক্ষা দিবেন, প্রাইমারি আমাদের এই ব্যাচে যেহেতু হিউজ বিসিএস পরীক্ষার্থীরাও আছেন, যারা বিসিএস ব্যাংক পরীক্ষা দিবেন তারা যেটা করবেন, প্রত্যেকটা বক্স দিয়ে আছে দেখেন, যেমন এ দিয়ে কি কি গুরুত্বপূর্ণ ওয়ার্ড হতে পারে, এখানে দেয়া আছে। এরপরে বলা আছে যে কি বলা আছে, উপরের নিয়মে বিগত বছরে যেমন প্রশ্ন হয়েছে। যারা বিসিএস পরীক্ষা দিবেন তারা সব পড়বেন, যেমন এখানে যা আছে সব পড়বেন। আর যারা প্রাইমারি পরীক্ষা দিবেন তারা শুধু উপরের নিয়মে বিগত বছর কেমন প্রশ্ন হয়েছে এটা পড়বেন। আর যারা প্রাইমারি পরীক্ষা দিবেন যদি পারেন তাহলে উপরগুলো একটু দেখে নেবেন। আমি কি বোঝাতে পারলাম? যদি না পারেন তাহলে শুধু নিচের নিয়মে যে প্রশ্ন আছে এই প্রশ্নগুলো দেখে রাখবেন। সেম ভাবে বিতে যত ওয়ার্ড আছে 4টা করে পার্টস অফ স্পিচ দেয়া আছে। যারা পারেন সবটুকু পড়বেন, যারা না পারবেন শুধু বিগত বছরটা পড়বেন। একইভাবে সিতে যত ওয়ার্ড আছে সবগুলা দেয়া আছে, 4টা ওয়ার্ড সহ অর্থ সহ সবকিছু দেয়া আছে। যারা পারবেন সবগুলা পড়বেন, যারা না পারবেন শুধু বিগত বছরের যে প্রশ্নগুলো দেয়া আছে এখানে জাস্ট এগুলা পড়বেন। একইভাবে আমাদের CDEFG হিউজ বড় একটা লেকচার শিট, আমাদের এটা হিউজ বড় একটা লেকচার শিট আমাদের দেয়া আছে। এটা জিতে দেয়া আছে, জিতে কি কি হয়, তারপর এইচতে কি কি হয়, এইচের যে ওয়ার্ডগুলো দিয়েছে সবগুলা পড়বেন। যারা বিসিএস পরীক্ষা না দিবেন তারা হচ্ছে শুধু এটাতে পড়বেন, প্রাইমারি পরীক্ষা দিবেন। আইতে যা আছে সেম ভাবে একইভাবে এতক্ষণ যা বলছি সেম একই কথা, একইভাবে প্রত্যেকটা জিনিসের সবগুলা পড়তে হবে অথবা শুধু বিগত বছরের কোশ্চেন পড়তে হবে। একইভাবে প্রত্যেকটা ওয়ার্ড পড়তে হবে অথবা বিগত বছরের প্রশ্ন করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এটা ভাই পরীক্ষা নিব কবে? এটা পরীক্ষা হিউজ দেরি আছে। যেমন কিউ দ্বারা ওয়ার্ড আছে দেখেন, এই যে দেখেন কোয়ারেল শব্দটা নাউন আছে না, ঝগড়া। দেখেন এই যে কোয়ারেল এবং কোয়ারেল দুটো সেম। প্রশ্ন হয় নিচের কোন শব্দের ভার্ব এবং নাউন ফর্ম একই রকম, এটা প্রশ্ন হয়। এবার দেখুন এবল যুক্ত থাকলে এটা হয় বা দুইটা হয়, তার মানে আমাদের এখানে সরি নিচেরটা মনে হয় কোয়ারেল সাম। দেখেন এই যে অ্যাডজেক্টিভ যখন পড়ছিলাম যে সাম সাফিক্স যুক্ত করে আমাদের অ্যাডজেক্টিভ করতে হয়, মানে আপনি তো জানেন না কোন জায়গায় সাম যুক্ত করতে হবে, এই জন্য এই ওয়ার্ডগুলো দেখতে হবে। এর অল্টারনেটিভ কোনো ওয়ে নেই। আচ্ছা এই যে দেখেন আপনি খুব ভালো করে লক্ষ্য করেন, যেমন কোয়েশ্চেন খুব মনোযোগ দিয়ে দেন। যেমন কোয়েশ্চেন শব্দটা কি? প্রশ্ন, নাউন। আবার কোয়েশ্চেন কি? ভার্ব। দুইটি হয়, একই শব্দ নাউনও হয় ভার্বও হয়। তো কোয়েশ্চেন এইভল যুক্ত করতে হয়, মানে কোয়েশ্চেনের সাথে এইভল যুক্ত করতে হয়। এখন আপনি কোয়েশ্চেন সাম যুক্ত করে দেন, সাম যুক্ত করলেও অ্যাডজেক্টিভ হয়, কিন্তু আপনি সাম যুক্ত করতে পারবেন না। এই জন্য আপনার এটা আপনার মাথায় রাখতে হবে যে না, কোয়ারেল এর সাথে সাম যুক্ত করতে হয় আর কোয়েশ্চেনের সাথে এইভল যুক্ত করতে হয়। কয়েকবার রিডিং করলেই হয়ে যায় ইনশাল্লাহ। দ্য নেক্সট ওয়ান হচ্ছে ঠিক এইভাবে যতগুলো ওয়ার্ড আছে, হ্যাঁ হিউজ বড় একটা লেকচার শিট, আপনাদের মোটামুটি 1 মাস সময় দেওয়া থাকবে এটার এই লেকচার শিটের জন্য। এইভাবে আমাদের প্রত্যেকটা, যারা পারবেন না তারা শুধু বিগতটা পড়বেন,
যারা পারবেন না বিগতটা পড়বেন, বিগতটা পড়লেও হয়ে যাওয়ার কথা, কিন্তু যারা রিস্ক নিতে চান না তারা সবগুলা পড়বেন। একবার দুইবার রিডিং পড়লেই হয়ে যাবে। এই জন্য যেহেতু সময় দিচ্ছি প্রায় 1 মাসের মতো, অর্থাৎ আগামী আজকে যদি 26 তারিখ হয় বা 25 তারিখ হয়, তা আগামী মাসের 25 তারিখের ভিতরে এই লেকচার শিটটা শেষ করবেন। আগামী মাসের 25 তারিখের ভিতরে, 10 তারিখ থেকে 19 তারিখের ভিতরে, এই 10 দিনের ভিতরে আপনাদের 2টা লেকচারের উপরে পরীক্ষা নেওয়া হবে। একটা হচ্ছে লেকচার 6 জেন্ডার জানাই দেওয়া হবে, আর লেকচার 7 নাম্বার। এই 2টা পরীক্ষা নেওয়া হবে, হয় 10 তারিখে একটা, 13 তারিখে একটা, এইভাবে 12 তারিখে একটা। আচ্ছা, এরপরে আরেকটা পরীক্ষা নেওয়া হবে আমাদের আইডেন্টিফিকেশন অফ পার্সনস। এটা হচ্ছে আমাদের খুব সম্ভবত 16 তারিখ বা 17 তারিখ এরকম ভাবে নেওয়া হবে। আর আমাদের এই লেকচারটার পরীক্ষা থাকবে আমাদের 22 বা 25 মে। তার মানে এই 4টা লেকচার শিট কি পড়বেন, কতটুকু পড়বেন বলে দিলাম। হোমওয়ার্ক যেহেতু আপনার নিজ দায়িত্বে টুকটাক 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 করে পড়ে ফেলতে হবে। আমি কি আমার মেসেজ ক্লিয়ার করতে পারছি? বলেন ইয়েস অর নট। ও আচ্ছা, আরেকবার হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর পরীক্ষা হবে আগামীকাল রাত 9টায়। এক্সাম কি করে দিতে হয়? এক্সাম দেওয়ার জন্য হচ্ছে ওএমআর শিট কিনে ফেলবেন। এক্সাম দেওয়ার জন্য ওএমআর শিট কিনে ফেলবেন। ও আচ্ছা, গ্রামার বেসের এক্সাম আপনি গুগল ফর্মে দিতে পারবেন। প্রাইমারিতে যদি হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের ওএমআর শিটে দিতে হবে। ওএমআর শিট কিনে ফেলবেন, ওএমআর শিটে দিবেন, তাহলেই হবে। Is my message is clear to you all or not? মনে রাখতে হবে যে আমাদের লেকচার শিট 6, 7, 8, 9 এই 4টা লেকচার শিট থেকে আপনার মিনিমাম 3 থেকে 4টা প্রশ্ন পাবেন। এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, আর লেকচার শিট সম্পর্কে হচ্ছে যারা নতুন পাননি তাদেরটা আগামী আমি আজকে কথা বলছিলাম যে দোকানদার এখন আসে না। আমরা যেই দোকান থেকে কাজ করাইছিলাম যে অনেক ছেলে মেয়ের হচ্ছে একটু সমস্যা হয়েছে, অনেকেই শীট ছিঁড়ে গেছে, অনেকে শীট পাইনি ঠিকঠাক মতো। তো আমাদের এই যাদের দিয়ে কাজ করেছে ওদের একটু চেঞ্জ করছে। হ্যাঁ, আমাকে নীলক্ষেত যাইতে হবে। হ্যাঁ, ও পজিশন অফ, আচ্ছা একটু বলেন তো, আমাদের পজিশন অফ পার্টস অফ স্পিচের এক্সাম হয়নি? ওয়াটার কিভাবে নাউন ভার্ব হয় এটা পড়াইছি তো। আচ্ছা, একটু বলেন তো আমাকে, পজিশন অফ পার্টস অফ স্পিচের এক্সাম হয়েছে? মানে একটু বলেন প্লিজ, পজিশন অফ পার্টস অফ স্পিচের কি এক্সাম হয়েছে? পিডিএফ কেমনে পাবেন? পিডিএফ তো গ্রুপের ফাইলে দেয়া আছে। কত নাম্বার শিট ভোকাবুলারি শিট এটা আমি নিজেও জানি না। 24 নাম্বার থেকে 33 নাম্বার পর্যন্ত এই শিটগুলো ভোকাবুলারি, প্রিপোজিশন এগুলা। আচ্ছা, পজিশন অফ পার্টস অফ স্পিচ আচ্ছা হয়নি। তার মানে আগামীকাল সন্ধ্যা 9টায় হচ্ছে বাংলা ক্লাস বা সাধারণ জ্ঞান ক্লাস থাকবে, তাই তো? হয়নি এখনো। আচ্ছা, তাহলে আপনারা বলবেন না এতক্ষণ ধরে আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলছি। আগামীকাল সন্ধ্যা 7টায় আগামীকাল সন্ধ্যা 7টায় পজিশন অফ পার্টস অফ স্পিচের উপর পরীক্ষা। আর নীলক্ষেত থেকে যারা শীট নিতে পারবেন তারা আগামীকাল নীলক্ষেতে এসে অথবা আসার আগে আমাকে ফোন দিন, তাইলে হবে। নীলক্ষেত থেকে শীট নিতে পারবেন, ঠিক আছে? আর যারা কুরিয়ারের জন্য অর্ডার করবেন তারা হচ্ছে আগামীকাল থেকে 26, 27, 28 এই 3 দিন হয়তো বা একটা অর্ডারের সময় দেওয়া হবে হয়তো বা। আর একটা রিকোয়েস্ট থাকলো, হাম্বল রিকোয়েস্ট, যাদের টুকটাক ভালো টাকা পয়সা আছে তারা নিজ এলাকা থেকে প্রিন্ট করে নেবেন। এবং শীট প্রত্যেকের হাতে, যারা রেকর্ড ক্লাস দেখেন, শীট আমি যখন ক্লাস করাচ্ছি তখন আপনার হাতে যেন শীট থাকে, না হলে আপনার জীবনে বারবার ইংরেজি কোর্স করতে হবে। আমি গ্যারান্টি দিলাম, জীবনে আপনাকে আপনাকে ইংরেজি কোর্স করতে হবে। শীট যেন আপনার হাতে থাকে, বাই হুক অর বাই ক্রুক, যে কোনো ভাবে হোক। আমি কি বোঝাতে পারলাম? ওকে, আজকে আচ্ছা একটু বলেন তো, আমাদের নতুন টপিক শুরু করবেন আজকে শেষ করে দিব, বলেন। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পরে, সাবজেক্ট ভার্ব কটা বাজে? প্রায় 10টা বেজে গেছে, 51 বাজে।
নতুন টপিক শুরু করবো না আজকে? আজকে আর না, না না, দুটো এক্সাম হবে না ভাই। আগামীকাল শুধু একটা এক্সাম হবে, পজিশন অফ পার্টস অফ স্পিচের হবে সন্ধ্যা 7টায়। শেষ। এই কথাটা কেমন হয়েছে জানেন? একটা কথা বলি, এই কথাটা কেমন হয়েছে, মানে আল্লাহ তাআলা কোরআন একটা আয়াতে বলছেন যে তোমরা তোমাদের পছন্দ মতো বিবাহ করো। আল্লাহ তাআলা বলছেন তোমরা তোমাদের পছন্দ মতো বিয়ে করো, তার মানে বিয়ে করার জন্য আল্লাহ বলছে পছন্দ করার জন্য। আবার আমি কাকে বিয়ে করব, কে কাকে বিয়ে করবে, সেটা পৃথিবীর সৃষ্টির। আপনি তো আমি আপনি সৃষ্টির না, আমি আপনার বাবা মা সৃষ্টির তো দূরের কথা, এই পৃথিবীর সৃষ্টির 50,000 পূর্বে মানুষের ভাগ্য লেখা হয়। এবং যখন মায়ের গর্ভে আসে তখন 4 মাস, মনে হয় 1 মাস 20 দিন, মানে 4 মাস, 4 মাসের সময় আবার ভাগ্যটা সে পুনর্লিখন হয়, নতুন করে কিছু লেখা হয় না, আবার পুনর্লিখন হয়। তখন কিন্তু লিখা, মানে আমি কারা বিয়ে করব। আবার তখনও লিখা একদম শুরুতেই, কলমকে যখন বললো যে আল্লাহ তাআলা কলম সৃষ্টি করার বলছেন, আল্লাহ বলছেন লিখো। কলম জিজ্ঞেস করছেন আল্লাহকে, আল্লাহ কি লিখবো? বলছে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সবকিছু লিখে ফেলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেছেন তখন কলমের খচখচ শব্দ শুনছিলেন। এটা বললাম এই কারণে, কারণ আমি ক্লাস নেওয়ার আগে ডিসাইড করছি যে আমি ক্লাস আজকে আর নিব না। এরপর জিজ্ঞেস করলাম, লিঙ্ক আপ রাখলাম। ঠিক আছে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।